সবার সামনে পিডিএফটা আছে তো? আছে সবার সামনে? কারো সামনে পিডিএফ না থাকলে আমাকে বলবা, কারণ সামনে পিডিএফ না থাকলে অঙ্ক কিছুই বুঝবে না। মোবাইল থেকে তোমরা পিডিএফ দেখো, আমি পরে রেকর্ড করে তোমাদেরকে এটা দিয়ে দেব। ওকে, আমি ক্লাসটা শুরু করতেছি। প্রথমে একটু খেয়াল করো, বেসিক ক্লাস যেটা, অর্থাৎ অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে তার মধ্যে সবার আগে এখানে একটা কস্টশিটের ঘর তৈরি করতে হয়। কস্টশিটের জন্য একটা টেবল তৈরি করতে হবে, একটা চার্ট করতে হয়, যার উপরে থাকবে কোম্পানির নাম, ঠিক আছে, নেম অফ দ্য ইনস্টিটিউশন। তারপরে লিখবা কস্টশিট অথবা কস্ট স্টেটমেন্ট অথবা ফর দ্য ইয়ার ইন ডেট। কস্টশিট কস্ট স্টেটমেন্ট লিখে ডেটটা লিখবা কীভাবে, ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর, যত সাল থাকে তত সাল লিখে দেবা। পরীক্ষার হলে 2024 সাল থেকে 24-22 থাকলে 22 লিখবা আর কি। এখন এখানে কি কি জিনিস ফলো করতে হবে খেয়াল করো। তার মধ্যে প্রথম যেটা সেটা হলো গড়টাতে দুইটা টাকার কলাম হবে, অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা। প্রথম কলামে ওপেনিং স্টক, আমরা যেটাকে প্রারম্ভিক মজুদ বলি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, এটার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল অর্থাৎ র মেটেরিয়াল ক্রয় করলে সেটা যোগ করতে হবে। এর সাথে ক্যারিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন থাকলে যোগ করতে হবে। তার থেকে পারচেজ রিটার্ন মানে ক্রয় ফেরত এবং পারচেজ ডিসকাউন্ট থাকলে মাইনাস করতে হবে। তারপরে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল অর্থাৎ র মেটেরিয়ালের যে সমাপনী মজুদ সেটা বিয়োগ করে আমরা টাকাটা বাইরে নিয়ে আসব। এরপরে যদি প্রশ্নে অ্যাবনর্মাল লস বা অস্বাভাবিক ক্ষতি থাকে তাহলে মাইনাস করে আমরা প্রথম স্টেপ বা প্রথম ধাপ যেটা সেটা পেয়ে যাব। এই প্রথম ধাপটার নাম হলো ম্যাটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউমড। তাহলে আমরা প্রথম ধাপটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, কারণ আমরা যদি প্রথম ধাপে ভুল করি তাহলে কিন্তু পরবর্তীতে যে আনসারগুলো বের হবে সবগুলোই তো ভুল হবে, তাই না? সেজন্য র মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউম যেটা সেটা আমরা বের করার সময় কার সাথে কি যোগ করব কি বিয়োগ করব এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এই 1 নাম্বার ধাপ যেটা বা স্টেপ 1 ম্যাটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউম যেটা বের হবে সেটার সাথে অ্যাড করব অল ডিরেক্ট এক্সপেন্সেস অথবা ডিরেক্ট ওয়েজেস অথবা চার্জেবল এক্সপেন্সেস। এই 3 নামের যে কোনো একটা নাম থাকবে, হয় ডিরেক্ট এক্সপেন্সেস থাকবে অথবা ডিরেক্ট ওয়েজেস থাকবে অথবা চার্জেবল এক্সপেন্সেস থাকবে। এরকম যদি কোনো খরচ দেখো তুমি ম্যাটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউমডের সাথে যোগ করবা, যোগ করেই তুমি পাবা প্রাইম কস্ট। 2 নম্বরে সেটার নাম দিবা কি, প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। 2 নাম্বার স্টেপ বা 2 নাম্বার ধাপ বের হয়ে গেলে এই প্রাইম কস্ট বা 2 নাম্বার ধাপের সাথে কি যোগ করবা খেয়াল করো, ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড। ঠিক আছে, ফ্যাক্টরির যত ওভারহেড আছে অথবা প্রোডাকশন ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড মানে কারখানার যত উপরি খরচ আছে সে সবগুলো উপরি খরচ যোগ করতে হবে। সেখান থেকে সেল অফ স্ক্র্যাপ মানে অকেজো দ্রব্য যদি কোনো বিক্রয় করে বা স্পয়েলড যদি সেল করে সেটা মাইনাস করে আমরা যে টাকা পাবো সেটাই প্রাইম কস্টের সাথে যোগ করে আমরা 3 নাম্বার স্টেপ পাবো। 3 নাম্বার স্টেপটা হলো ফ্যাক্টরি কস্ট, এটার আরেক নাম হলো ওয়ার্ক কস্ট, এটার আরেকটা নাম আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমাদের এই যে সমার্থক নামগুলো আছে, সিনোনিমগুলো আছে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ফ্যাক্টরি কস্টও বলতে পারে প্রশ্নে, ওয়ার্ক কস্টও বলতে পারে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টও বলতে পারে, যেটাই বলুক তিনটার একই অর্থ বহন করে কারখানা ব্যয়। তাহলে 3 নাম্বার ধাপের নাম কি, ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই 3 নাম্বার ধাপের সাথে তুমি যখন ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস, এটার অর্থ হলো প্রারম্ভিক চলতি কার্য, ওপেনিংটা যোগ করবা এবং ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস যেটা সেটা বিয়োগ করবা। বিয়োগ করে তুমি 4 নাম্বার ধাপ বা স্টেপ 4 পাবা, সেটার নাম হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যত টাকায় বের হোক এটার সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ অর্থাৎ প্রারম্ভিক তৈরি দ্রব্য যোগ করবা এবং ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করলেই তুমি 1 নাম্বার ধাপ পাবা, সেটার নাম হবে কস্ট অফ গুডস সোল্ড। এই 1 নাম্বার ধাপ যেটা অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কমার্শিয়াল এক্সপেন্সেস গুলো যোগ করবা। এই কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেসকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অর্থাৎ অফিস ও প্রশাসনিক খরচ,
2 নাম্বার বা বি নাম্বার হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিক্রয় ও বিতরণ খরচ। এই দুইটা খরচের যোগফলকে টোটাল কমার্শিয়াল বা অপারেটিং এক্সপেন্সেস বলে। এই দুইটা খরচের যোগফল তুমি যখন কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ করে দিবা 6 নম্বরে তুমি পাবা টোটাল কস্ট বা মোট ব্যয়। এই টোটাল কস্টের সাথে তুমি অ্যাড করবা প্রফিট বা মুনাফা, যদি কোনো কারণে লস থাকে সেটা মাইনাস করবা, অর্থাৎ টোটাল কস্টের সাথে তুমি যখন প্রফিট যোগ করবা, লস থাকলে বিয়োগ করবা, সেক্ষেত্রে তুমি 7 নাম্বার ধাপ সেলস বা সেলিং প্রাইস পেয়ে যাবা। তাহলে আমাদেরকে এখানে কি খেয়াল রাখতে হবে, এই 7টা স্টেপ সিরিয়ালি খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু তোমরা এইচএসসি তো করে আসছো, উৎপাদন ব্যয় বিবরণী একটা চ্যাপ্টার ছিল, এখানে কাঁচামালের ব্যয় থেকে শুরু করে বা কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল থেকে শুরু করে বিক্রয় মূল্য পর্যন্ত বের করার যে একটা সিরিয়াল, এই সিরিয়াল তুমি ফলো করতে পারলে এই চ্যাপ্টারের 90% তোমার শেষ। তাহলে আমরা এই 7টা স্টেপ একটু মনে করাই দিলাম জাস্ট। আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজটাতে তুমি যেটা করবা সেটা হলো ফ্যাক্টরি ওভারহেডগুলো চিনবা। এখানে ফ্যাক্টরি ওভারহেডগুলো কি কি, ফ্যাক্টরি ওভারহেড চিনার জন্য এখানেও আমরা একটা ট্যাবলের মাধ্যমে দেখাইছি ফ্যাক্টরি ওভারহেড, যেখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন বা ইনস্টিটিউশনের নাম থাকলে লিখবো স্টেটমেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড ফর দ্য পিরিয়ড অফ। নর্মালি এই ধরনের করে কিন্তু অঙ্ক আসে না, আমি জাস্ট ফ্যাক্টরি ওভারহেড কোনগুলোকে বলে সেগুলো চিনার জন্য এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকাউন্টস টাইটেল টাকা। 1 নাম্বার হলো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, মানে পরোক্ষ কাঁচামাল, ইনডাইরেক্ট কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল, এই ধরনের কোনো আইটেমস যদি দেখো এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বসবে। 2 নাম্বার হলো ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ওয়েজেস, আইডল টাইম ওয়েজেস, ওয়েজেস পেইড টু ওয়ার্কার হুইচ দেয়ার ওয়াজ নো প্রোডাকশন ডিউ টু পাওয়ার ফেলিওর, অর্থাৎ এই ধরনের আইটেমগুলো হলো ফ্যাক্টরি ওভারহেডের আওতায়। 3 নাম্বার ফ্যাক্টরি ফুয়েল, পাওয়ার, ফায়ার ইন্স্যুরেন্স, পাওয়ার, হিট অ্যান্ড লাইট, এগুলো সব কারখানার উপরই খরচ। 4 নাম্বার কোয়েল, গ্যাস, ওয়াটার, ফুয়েল। 5 নাম্বার ফ্যাক্টরি ওয়ার্কম্যান ম্যানেজার স্যালারি। 6 নাম্বার ফ্যাক্টরি অফিস স্যালারি। 7 নাম্বার ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড ট্যাক্সেস। 8 নাম্বার ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড রিপেয়ার্স। 9 নাম্বার ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড টুলস। আমরা যদি পরের পেজে যাই আরও কিছু ফ্যাক্টরির ওভারহেডের আমরা নাম দেখতে পাচ্ছি, ফ্যাক্টরি সাপ্লাইস, ইলেকট্রিসিটি সাপ্লাইস, মেকানিক্যাল সাপ্লাইস। 11 নাম্বার ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, সুপারিনটেন্ডেন্স বা সুপারভিশন, লিভ বা বোনাস। 14 নাম্বার ফোরম্যান স্যালারি। 15 নাম্বার হলো রিপেয়ার্স অফ মেশিনারি, প্লান্ট মেনটেন্যান্স। 16 নাম্বার আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস, সানডে ফ্যাক্টরি এক্সপেন্সেস, মিসেলিয়াস ফ্যাক্টরি এক্সপেন্সেস। 17 নাম্বার ওয়েলফেয়ার এক্সপেন্সেস, ওয়ার্কম্যান কম্পেনসেশন। 18 নাম্বার ওয়ার্ক এক্সপেন্সেস। 19 নাম্বার হলো ডিফেক্টিভ ওয়ার্কস বা কস্ট অফ রেকটিফিকেশন। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা চার্টে চলে আসলাম, সেটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডগুলোর কী কী নাম থাকতে পারে। উপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন দেওয়া আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফর দ্য পিরিয়ড। এগুলো জাস্ট মানে মূল যে প্রথম আমরা স্টেপ 7টা শিখছি সেখানের মধ্যে অফিস যদি কোনো খরচ থাকে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, সেগুলো কি কি নামে থাকে সেগুলো দেখার জন্য আমি তোমাদেরকে এগুলো বুঝাচ্ছি। 1 নাম্বার অফিস রেন্ট থাকলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে। 2 নাম্বার ম্যানেজিং ডিরেক্টর রিমিউনারেশন, স্যালারি অফ ম্যানেজিং ডিরেক্টর। 3 নাম্বার জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। 4 নাম্বার অফিস স্যালারি। 1 নাম্বার ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, পাওয়ার for light, land rates and taxes. 8 number other office expenses, manager salary, depreciation of staff car. ঠিক আছে, এগুলো সব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের আওতায় বসে। আমরা যদি পরের পেজে আসি, পেজ নাম্বার 6-এ, এখানে আমরা সেলিং এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসগুলো কি কি সেগুলো দেখব। যেমন সেলিং এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন থাকলে বসবে। ক্যারেজ আউটওয়ার্ড অর্থাৎ বিক্রয় পরিবহন, ফ্রেড আউটওয়ার্ড এটার মানেও বিক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন আউট রিমিউনারেশন এটার মানেও বিক্রয় পরিবহন। 3 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট। 4 নাম্বার ব্যাড ডেট এক্সপেন্সেস। 1 নাম্বার ট্রাভেলিং এক্সপেন্সেস, সেলস ম্যানেজার স্যালারি, এগুলো সব কোথায় বসবে? এই ধরনের আইটেমগুলোর মধ্যে তুমি যেটাই দেখো একটা অঙ্কে কিন্তু তুমি আবার ভয় পাই যাও না যে স্যার এতগুলো কেমনে মনে রাখবো। একটা অঙ্কে হয়তো বা এখান থেকে 2টা বা 3টা থাকতে পারে সর্বোচ্চ। 7 নাম্বার রয়্যালটি এক্সপেন্সেস। 8 নাম্বার আদার মার্কেটিং এক্সপেন্সেস। 9 নাম্বার ফিনিশ গুডস ওয়্যারহাউস এক্সপেন্সেস।
10 নাম্বার পোস্টেজ, মনে করো হঠাৎ তোমার প্রশ্নের ভিতরে পোস্টেজ দিছে, এখন তুমি যদি বলো যে স্যার পোস্টেজটা কোথায় বসে, আমাকে তো আপনি বলেন নাই, তো পোস্টেজ দেখলেই তুমি কোথায় বসাবা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে। এক্সপেন্সেস অফ পার্টিসিপেন্ট অন এক্সপোর্ট ফেয়ার, তারপর হলো ডিস্ট্রিবিউশন চার্জেস, এগুলো কি, এগুলো হলো সব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমরা যদি পরের পেজে যাই, 7 নাম্বার পেজে আসলাম। 7 নাম্বার পেজে একটা কমন জিনিস শিখবো যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলে এই চ্যাপ্টারের মাঝে মধ্যে। তো ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করে সেটা তো আমরা ভালোভাবে জানি, কারণ ফার্স্ট ইয়ার থেকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে করে আসছি। ইনকাম স্টেটমেন্টের মূল কাজ হলো নেট ইনকাম বের করা। তো নেট ইনকাম বের করতে হলে প্রথমে একদম সেলস থেকে শুরু করতে হয়। তার আগে উপরে কি লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম, নেম অফ দ্য ইনস্টিটিউশন। ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড অফ, যত সাল থাকে তত সাল লিখব, ঠিক আছে। 31 ডিসেম্বর দিব, 31 ডিসেম্বর 2024-23 প্রশ্নে যেভাবে থাকে সেভাবে লিখব। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর দিলাম। সবার আগে যে কাজটা করতে হবে, সেলস বা নেট সেলস আগে লিখতে হবে। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে দিলে আমরা যে আনসারটা পাবো সেটার নাম হবে গ্রস প্রফিট বা মোট মুনাফা। এই গ্রস প্রফিট বা মোট মুনাফা থেকে অপারেটিং এক্সপেন্সেস মানে পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয় কিছুক্ষণ আগে আমরা শিখছি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস হয়। এই দুইটার যোগফল বাইরে নিয়ে এসে সেটা যদি তুমি গ্রস প্রফিট বা মোট মুনাফা থেকে মাইনাস করো, যে অ্যান্সারটা আসবে সেটার নাম হবে অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকামের সাথে নন অপারেটিং ইনকামগুলো যোগ করব। এখন প্রশ্ন হতে পারে স্যার নন অপারেটিং ইনকাম কোনগুলো, তার মধ্যে নিচে দেওয়া আছে দেখো, ইন্টারেস্ট আর্নড, ডিভিডেন্ড রিসিভড, ডিসকাউন্ট অন পারচেস, ক্যাশ ডিসকাউন্ট রিসিভড, হ্যাঁ, লেস, এই ধরনের আইটেমগুলো হলো নন অপারেটিং ইনকাম। এগুলো সব যোগ করে বাইরে নিয়ে আসবো, এভাবে রাখবো। উপরের অপারেটিং ইনকামের সাথে এটা যোগ করে দিয়ে নিচে আমরা বসাই দিব। তারপরে লেস করব অপারেটিং এক্সপেন্সেস, মানে নন অপারেটিং এক্সপেন্সেস। নন অপারেটিং শব্দের অর্থ অপরিচালন, অপরিচালন খরচগুলো বিয়োগ করব, অর্থাৎ অপরিচালন আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বিয়োগ করব। অপরিচালন আয়গুলো কি কি হতে পারে, 1 নাম্বার ইন্টারেস্ট পেইড বা ইন্টারেস্ট অন লোন, 2 নাম্বার প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ, অর্থাৎ প্রাথমিক খরচের অবলোপন। এই ধরনের খরচ যখন দেখবো এগুলো আমরা মাইনাস করব। তো যোগ করে বাইরে এনে আগে যেটা যোগ করে রেজাল্ট নামাইছি সেটা থেকে এটা মাইনাস করে দিলে আমরা যেটা পাবো সেটার নাম দিব নেট ইনকাম বিফোর ট্যাক্সেস, অর্থাৎ করদার্যের পূর্ববর্তী নিট মুনাফা। এরপরে আমরা লেস করব ট্যাক্স পেইড, মানে কি, ট্যাক্স পেইড মানে কর পরিশোধ, সেটা যদি আমরা মাইনাস করি আমরা পাবো নেট ইনকাম আফটার ট্যাক্স, অর্থাৎ করদার্যের পরবর্তী মুনাফা। এই একটা ইনকাম স্টেটমেন্ট থেকে মূলত আমরা নেট ইনকাম আফটার ট্যাক্সটা বের করি। এগুলো তোমরা আসলে আগে ইয়ারগুলোতে পড়ছো, আমি জাস্ট মনে করাই দিচ্ছি যেন কিছুক্ষণ পরে অঙ্ক শুরু করলে তোমাদের কঠিন না লাগে আর কি। তো আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে আরও কিছু জিনিস আমাদের এই ইয়ারে অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্সে লাগে বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাদের আছে অনার্স স্টাডি ইয়ার তাদেরও লাগে, সে জিনিসগুলো আমরা একটু জানবো। পেজ 8-এ কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে দেখো, টেন্ডার কস্ট শিট অর এস্টিমেটেড কস্ট শিট, ভবিষ্যতে কোনো পণ্যদ্রব্য সরবরাহ করার জন্য তার ব্যয় নির্ণয় করতে হয়। অর্থাৎ তুমি যখন কোনো কাজের একটা অর্ডার পাবা, একটা টেন্ডার পাবা, সে কাজের কি নির্ণয় করতে হবে, ব্যয় নির্ণয় করতে হয়। এই ব্যয় যে বিবরণীতে প্রদর্শিত হয় তাকে মূলত টেন্ডার কস্ট শিট বলে, ঠিক আছে। তোমরা দেখবা এই চ্যাপ্টারে টেন্ডার কস্ট শিটের অনেক অঙ্ক আছে। এই টেন্ডার কস্ট শিট করতে হলে তোমাকে অবশ্যই কিছু জিনিসের শতকরা হার বের করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ওয়েজেস, অর্থাৎ পার্সেন্টেজ মানে শতকরা হার, অফ ফ্যাক্টরি ওভারহেড মানে কি, ফ্যাক্টরি ওভারহেডের, অন ওয়েজেস মানে কি, ওয়েজেসের উপরে, অর্থাৎ মজুরির উপরে কারখানার উপরি খরচের হার বের করতে হয়। দেখো এখানে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিব, টেকনিকটা ফলো করবা। অন যে দেখতে পাচ্ছ, অন মানে উপরে, অনের আগের অংশ উপরে থাকবে, তার মানে ফ্যাক্টরি ওভারহেড অনের আগে, উপরে ফ্যাক্টরি ওভারহেড। অনের পরের অংশ নিচে, তার মানে ওয়েজেস নিচে, অর্থাৎ ওয়েজেসের উপরে ফ্যাক্টরি ওভারহেডের শতকরা হার, সেজন্য ওয়েজেসটা নিচে, ফ্যাক্টরি ওভারহেডটা উপরে। আর পার্সেন্টেজ বের করতে হলে ছোটকাল থেকে শিখছি 100 দিয়ে গুণ করতে হয়। তার মানে তুমি যখন ফ্যাক্টরি ওভারহেডকে
ওয়েজেস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবা, তুমি পেয়ে যাবা এই মজুরির উপর কারখানার উপরই খরচের শতকরা হার কত সেটা পেয়ে যাবা। ঠিক একইভাবে তুমি দেখো 2 নাম্বার যে শতকরা হারটা বের করতে হয়, পার্সেন্টেজ অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টু ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এখানে খেয়াল করো, টু প্রিপোজিশন, অন প্রিপোজিশন, টু যে অর্থে ব্যবহার হয়, অন একে একে ব্যবহার হয়। সেজন্য আগেরটাতে যেমন অন এর আগের অংশ উপরে, এটাতে টু এর আগের অংশ উপরে হবে। হ্যাঁ, তুমি যদি বলো স্যার আমি যদি এটাতেও অন লিখি তাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে টু এর আগের অংশ কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তার মানে উপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস লিখবা। টু এর পরের অংশ কি? ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট, নিচে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট লিখবা। সবার আগে পার্সেন্টেজ বের করতে হবে, সেজন্য ইনটু 100 দিব, তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। 3 নাম্বার পার্সেন্টেজটা হলো পার্সেন্টেজ অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস টু ফ্যাক্টরি কস্ট। টু এর আগের অংশ উপরে যথারীতি, তাহলে আমাদের টু এর আগের অংশ কি? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট সেটা বলতে পারো। নিচে টু এর পরের অংশ কি? ফ্যাক্টরি কস্ট, আর পার্সেন্ট বের করবো সেজন্য ইনটু 100 দিব। 4 নাম্বার যেটা, সেটা হলো 4 নাম্বারকে দেখো 3টা সূত্রে ভাগ করছে। 4 নাম্বারে পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট যখন বের করতে বলে বা যখন বের করতে হয় অঙ্কের প্রয়োজনে, তখন সূত্র হবে উপরে টোটাল প্রফিট, নিচে টোটাল কস্ট ইনটু 100, অর্থাৎ প্রফিট বাই কস্ট ইনটু 100। কারণ আমরা যে বেসিক কথা শুনছি, অনের আগের অংশ উপরে, অনের পরের অংশ নিচে, তাইলে অনের আগের অংশ তো প্রফিট, সেজন্য উপরে প্রফিট, অনের পরের অংশ তো কস্ট, সেজন্য নিচে কস্ট, আর পার্সেন্টেজের জন্য ইনটু 100। বি নাম্বারে দেখো পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, তাহলে অনের আগের অংশ কি? প্রফিট, তার মানে উপরে প্রফিট, অনের পরের অংশ কি? সেলস, তার মানে নিচে সেলস, আর পার্সেন্টেজের জন্য ইনটু 100। সি নাম্বারে বলছে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস। একই পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলসটাকে আরেকভাবে বের করা যায়, উপরে প্রফিট, নিচে সেলস। মানে আমরা কি বুঝি? সেলস মানে আমরা বুঝি কস্টের সাথে প্রফিট যোগ করলে মূলত সেলস হয়। যদি প্রশ্ন সেলস না থাকে, তখন কস্টের সাথে ওই প্রফিট যোগ করে সেলস পেয়ে যাবা। এভাবেও পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলসটা করা যায়। তাহলে আমরা পার্সেন্টেজগুলো শিখলাম, পাশাপাশি একটু দেখলাম, এবং যখন এই রেকর্ড ক্লাসটা তোমার সামনে আবার যাবে, তোমার মাথার ভিতর এখন যেগুলো ঢুকতেছে না সেগুলো পানির মতো হয়ে যাবে। কারো কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি জানি। যাচ্ছে নাকি কারো কারো মাথার উপর দিয়ে? নাকি বুঝতেছো সবাই? বুঝতেছো আমার কথা? একটু ইয়েস। ওকে স্যার, থ্যাংক ইউ সবাইকে। যাক, আমি 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 এমনি অনেক স্পিডে কথা বলি, তার মধ্যে অবশ্য আমি কোনো কথা জড়তা রেখে বলি না, আশা করি বুঝে যাবা। তারপরও না বুঝলে আমাদের রেকর্ড ক্লাস দেখার পরে বুঝবা, তাছাড়া আমরা যখন প্রশ্ন উত্তর পর্বে যাব তখন বুঝে যাবা। ওকে, আমি পরের পেজে আসলাম। আমাদের মূল কাজ এখান থেকে শুরু। মূল কাজ হলো আমরা সাজেশন 1 দিয়ে শুরু করব। সাজেশন 1টা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনার্সে থার্ড ইয়ার আসছিল একবার 2014 সালে, হ্যাঁ, ফিনান্স ডিপার্টমেন্টে 2016 সালে, আবার যারা মাস্টার্স প্রিলিমিনারিতে আসছো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ আমি বুঝাই দেওয়ার পরে এটা তোমাদেরকে আমি করতে দিব। প্রথমে প্রশ্নটার দিকে আগে খেয়াল করি, একটু প্রশ্নটা বুঝি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ সাদাফ কোম্পানি প্রিপেয়ার এ কস্ট শিট, অর্থাৎ নিচের যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হলো সাদাফ কোম্পানি নামে একটি কোম্পানি থেকে নেওয়া হয়েছে, এবং এখান থেকে একটা কস্ট শিট তৈরি করতে হবে। কি ইনফরমেশন আছে? প্রথমে বলছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস টাকা 1 লাখ, মানে প্রত্যক্ষ কাঁচামাল 1 লক্ষ টাকা। তারপরে বলছে ডিরেক্ট লেবার, এখানে দেখো প্রত্যক্ষ শ্রম, ডিরেক্ট লেবারের বাংলা অর্থ। বলছে 80% অফ ম্যাটেরিয়াল, মানে উপরে যে ম্যাটেরিয়াল আছে তার 80% হবে এই ডিরেক্ট লেবার, তার মানে তোমাকে ওই 1 লাখের 80% করে নিতে হবে। তারপর বলছে ফ্যাক্টরি অন কস্ট, দেখো ফ্যাক্টরি অন কস্ট এটা কিন্তু আমাদের প্রশ্নে টাকা নাই। বলছে 50% অফ ডিরেক্ট লেবার, অর্থাৎ তোমার ডিরেক্ট লেবার যত বের হবে তার 50% হবে ফ্যাক্টরি অন কস্ট। তারপর বলছে অফিস অন কস্ট, বলছে 75% অফ ফ্যাক্টরি অন কস্ট, অর্থাৎ এই অফিস অন কস্ট হবে তোমার ফ্যাক্টরি অন কস্ট যত বের হবে সেটার 75%। তারপর বলছে সেলিং অন কস্ট 50% অফ অফিস অন কস্ট, মানে অফিস অন কস্ট যত বের হবে তার 50%। তারপর বলছে প্রফিট 20% অফ সেলস, প্রফিট হবে
বিক্রয়ের 25%। এই ইনফরমেশনগুলোকে বেস করে তোমাকে একটা কস্টশিট করতে হবে। তাহলে আমরা একটা কস্টশিট রেডি করতেছি। প্রথমে কোম্পানির নাম লিখবো। আমরা শিখছি কস্টশিট করার সময় নেম অফ দ্য ইনস্টিটিউশন বা কোম্পানির নাম বা ইনস্টিটিউশনের নাম লিখতে হয়। আমাদের এই প্রশ্নে ইনস্টিটিউশনের নাম কি? সাদাব কোম্পানি। প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা। তারপরে স্টেটমেন্ট অফ কস্টশিট লিখবা। তারপরে ফর দ্য পিরিয়ড ইনডেট, সাল থাকলে তারিখ থাকলে লিখবা, না থাকলে ডট ডট দিবা। যেহেতু এই অঙ্কে কোনো তারিখ বা সাল নাই সেজন্য ফর দ্য পিরিয়ড ইনডেট লিখে ডট ডট দিলাম। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার গড় দিব কস্টশিট করার সময়। আমরা কস্টশিট করার সময় কিন্তু নর্মালি শিখছি কি প্রথমে র মেটেরিয়াল ইউজড বের করে ফেলতে হয়। তাহলে আমাদের এখানে র মেটেরিয়াল ইউজড নাই, আমাদের এখানে ডিরেক্ট মেটেরিয়াল যেটা দেওয়া আছে সেটাই র মেটেরিয়াল ইউজ ধরতে হবে। তাছাড়া র মেটেরিয়াল ইউজড বের করার জন্য যে তথ্য উপাত্তগুলো দরকার, যেমন ওপেনিং র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, হ্যাঁ, এই জিনিসগুলো তো আসলে নাই। ক্লোজিং র মেটেরিয়াল এগুলো তো নাই। সেজন্য আমাকে ওইটার দিকে আর তাকানোর দরকার নাই। আমার ডিরেক্ট মেটেরিয়াল যেটা আছে 1 লক্ষ টাকা, সেটাকে আমি র মেটেরিয়াল ইউজ ধরে আমরা কাজ শুরু করব। তাহলে ডিরেক্ট মেটেরিয়াল 1 লাখ আছে। আমরা জানি ডিরেক্টে যতগুলো ডিরেক্ট আছে সবগুলো ডিরেক্ট যোগ হবে। তো ডিরেক্ট মেটেরিয়ালের সাথে এখন ডিরেক্ট লেবার যোগ করব। বাট ডিরেক্ট লেবারও তো টাকা দেয়া নাই। ডিরেক্ট লেবারে বলছে যে 80% অফ মেটেরিয়াল। তার মানে আমি অ্যাড করব ডিরেক্ট লেবার কার সাথে? ডিরেক্ট মেটেরিয়ালের সাথে। তো 1 লাখের 80%, 1 লাখ টাকা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার 80%-এ করলে তুমি দেখো 80,000 টাকা বের হবে। 1 লাখের 80% করলে 80,000। এখন 1 লাখ এবং 80,000 যোগ করে 1,80,000। আমরা সবাই জানি যে ডিরেক্ট যতগুলো আছে সবগুলো যোগ করলে প্রাইম কস্ট নাম হয়। তাহলে ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার যোগ করে প্রাইম কস্ট 1,80,000 পাইলাম। আমরা এটা শিখে আসছি যে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরির যত ওভারহেড আছে বা ফ্যাক্টরি অন কস্ট আছে এগুলো যোগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে ফ্যাক্টরি অন কস্ট হলো 50% অফ ডিরেক্ট লেবার। তাহলে আমরা এখন 50% ধরবো ফ্যাক্টরি অন কস্ট। 80,000 যেটা কার উপর ধরতে বলছে? 50% অফ ডিরেক্ট লেবারের উপর। তাহলে আমরা এখন দেখবো যে লেবার কত বের করছিলাম? 80,000। সে 80,000-এর 50% তুমি করে দেখো 40,000 হবে। এখন 1,80,000 প্রাইম কস্টের সাথে এই ফ্যাক্টরি অন কস্ট যোগ করো 40,000, 2,20,000 হবে। এটার নাম হবে ফ্যাক্টরি কস্ট, প্রোডাকশন কস্ট অথবা ওয়ার্ক কস্ট। নর্মালি আমরা এই ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বের হওয়ার পরে এটার সাথে বলতো কার খেয়াল আছে দেখি কি যোগ করতাম? কারো কি খেয়াল আছে? বেসিক ক্লাসে কি বলছিলাম? ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্টের পরে আমরা কি যোগ করি? আচ্ছা, খেয়াল নাই, আমি বলে দিচ্ছি। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্টের পরে যদি ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস থাকে যোগ, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস থাকলে বিয়োগ। কিন্তু আমার প্রশ্নের ভিতরে তো ওয়ার্কিং প্রোগ্রেসই নেই, সেজন্য এটা বাদ। তারপরে হলো ওপেনিং ফিনিশ গুডস থাকলে যোগ, ক্লোজিং ফিনিশ গুডস থাকলে বিয়োগ। তো আমার প্রশ্নের ভিতরে তো কোনো ফিনিশ গুডস নাই, সেজন্য এটাও বাদ। তারপরে হলো অপারেটিং এক্সপেন্সেসগুলো যোগ। এখন দেখো আমার প্রশ্নের ভিতরে অপারেটিং এক্সপেন্সেস আছে, অফিস অন কস্ট এটাও অপারেটিং, সেলিং অন কস্ট এটাও অপারেটিং। তো সেজন্য ওয়ার্কিং প্রোগ্রেস এবং ফিনিশ গুডস না থাকাতে আমরা সরাসরি অপারেটিং এক্সপেন্সেসে চলে আসলাম। অপারেটিং এক্সপেন্সেস লিখে কোলন দিলাম। কোলন দিয়ে সবার আগে অফিস অন কস্ট লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন থেকে দেখবো আগে বলছে 75% অফ ফ্যাক্টরি অন কস্ট। তার মানে ফ্যাক্টরি অন কস্ট তোমার যত টাকা বের হয়েছিল 40,000, সেটার 75% ধরলে তুমি অফিস অন কস্ট পাবা। তো 40,000-এর 75% হবে 30,000। এরপরে হলো সেলিং অন কস্ট 50% অফ অফিস অন কস্ট। তার মানে সেলিং অন কস্ট হবে অফিস অন কস্ট যত বের হবে তার 50%। তো আমি অফিস অন কস্ট তো বের করছি 30,000, তার 50% যদি ধরি 15,000 টাকা পাবো। এখন 30,000 15,000 যদি যোগ করি 45,000 টাকা হবে। এই 2,20,000 থেকে মানে 2,20,000-এর যে আমরা ফ্যাক্টরি কস্ট বের করছিলাম সেটার সাথে এই 45,000 যোগ করলে 2,65,000। এটার নাম হবে কস্ট অফ সেলস। এটার আরেকটা নাম আছে টোটাল কস্ট। যখন অপারেটিং এক্সপেন্সেস যোগ করে দিবা তখন সেটা কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট হবে, অর্থাৎ মোট ব্যয়। এই টোটাল কস্টের সাথে আমরা যখন প্রফিট যোগ করে দিব তাইলে আমরা সেলস প্রাইস পাবো। তাহলে আমাদের প্রফিটের মধ্যে প্রশ্নে কি বলছে দেখো তো? প্রশ্নে বলছে একদম শেষের লাইনে
প্রফিট 25% অফ সেলস, এটার অর্থ হলো প্রফিট হবে বিক্রয়ের 25%। এখন ঘটনা হলো বিক্রয় তো দেয়া নাই, এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবা। যখন প্রশ্নটা এরকম হয় যে প্রফিট দত্ত বলছে বিক্রয়ের উপর, বাট প্রশ্নে কোথাও বিক্রয় দেয়া নাই, তখন তোমাকে যেই টোটাল কস্ট বা কস্ট অফ সেলস বের হয়েছে সেটার উপর প্রয়োগ করতে হবে। সেটা সহজ নিয়ম হলো 100% থেকে যত পার্সেন্ট দত্ত বলছে প্রফিট তত পার্সেন্ট মাইনাস করবা। তাহলে 100 থেকে 25 মাইনাস করলে 75। তার মানে এই টোটাল কস্ট যেটা 2,65,000 সেটাকে 75 দিয়ে ভাগ করে ওই 25 দিয়ে গুণ করলে তোমার যে টাকা বের হবে সেটাই হবে প্রফিট, 88,333। এটা যোগ করে দিলে তোমার সেলস প্রাইসটা পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে আমাকে এই অঙ্কটা করে দিবা।